বাংলার নীল চাষ দিয়েই বিশ্ব দরবারে সহজলভ্য পরিচিতি এই ভূখণ্ডের। তবে বর্তমানে পদ্মার রূপালী ইলিশ আর ঢাকায় জামদানি সারা বিশ্বে বাংলাদেশকে এক অনন্য স্থান দিয়েছে। এরও আগে বিশ্বে সমাদৃত ছিল ঢাকায় মসলিনের। এটি শুধু একটি কাপড়ই নয়, আমাদের ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধ করতে বিশেষ এক ভূমিকা রেখেছে মসলিন কাপড়। মসলিন কাপড়ের নাম শুনলেই একটি লোককথা মনে পড়ে সবার। জনশ্রুতি আছে যে একটি মসলিন শাড়িকে দিয়াশালয়ের বাক্সে রাখা সম্ভব, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ মেলে না। দিয়াশালয়ের বাক্সে রাখা সম্ভব না হলেও মসলিন কাপড়ের সূক্ষ্মতা এবং হালকা আরামদায়ক ভাব নিয়ে কোনো বিতর্ক নেই। মসলিনের দাপট একসময় ইউরোপের বাজারে থাকলেও ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর মসলিন আর টিকে থাকতে পারেনি, কারণ ইউরোপ জুড়ে তখন বস্ত্রশিল্প প্রসার লাভ করায় মসলিন বাজার হারিয়েছিল। তাছাড়া যে তুলা থেকে মসলিনের সুতা উৎপাদন করা হতো সেই তুলার বীজও এখন আর নেই। তারপরও খ্যাতি আর দ্যুতি হারিয়ে গেলেও মসলিনের অংশ হিসেবে এখনও পর্যন্ত টিকে আছে জামদানি শাড়ি। তবে ঢাকায় মসলিনের এবার হলো পুনর্জন্ম। জামদানি ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আমের পর চতুর্থ পণ্য হিসাবে জিআই বা ভৌগোলিক নিদর্শন হিসেবে স্বীকৃতি পেল মসলিন। এখন থেকে মসলিন শুধুই আমাদের। মসলিনের পুনর্জন্ম ঘটাতে 6 বছর লেগেছিলেন একদল গবেষক। অবশেষে তারাও সফল হয়েছেন। কি বিচিত্র উপায়ে সংগ্রহ করা হলো মিহি মসলিনের উপাদানগুলো, তা এক একটা গল্পই বটে। ঢাকায় মসলিনের শেষ প্রদর্শনী হয়েছিল লন্ডনে 1850 সালে। এর 170 বছর পর বাংলাদেশে আবার বোনা হলো সেই ঐতিহ্যবাহী ঢাকায় মসলিন কাপড়ের শাড়ি। ঠিক সেরকমই যেমনটি বলা হতো, আংটির ভেতর দিয়ে গলে যায় আস্ত একটি শাড়ি। ইতিমধ্যেই ঢাকায় মসলিনের জিআই সত্ত্বের অনুমোদন পাওয়া গেছে। 28 ডিসেম্বর এই সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। আবার এই মসলিনের পুনর্জন্ম দেওয়ার পেছনের কাহিনী শুরুটা হয় 2014 সালের অক্টোবর মাসে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনার কথা বলেন। বাংলাদেশের কোন কোন এলাকায় মসলিন সুতা তৈরি করা হতো তা জেনে সেই প্রযুক্তি উদ্ধারের নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে তাঁত বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে 7 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। পরে গবেষণা কাজের স্বার্থে আরও 7 জনকে এই কমিটিতে যুক্ত করা হয়। কাজের শুরুতে মসলিন কাপড় বা তুলার কোনো নমুনাই গবেষকদের কাছে ছিল না। তাদের প্রথম কাজ ছিল যে তুলা থেকে সুতা কেটে মসলিন শাড়ি বোনা হতো সেই তুলার কাজ খুঁজে বের করা। সেই গাছটি আসল ফ্রুটি কার্পাস কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আবার মসলিন কাপড়ের প্রয়োজন ছিল। এই দুটি জিনিস জোগাড় করাই এই প্রকল্পের প্রধান চ্যালেঞ্জ হয়ে ওঠে। প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান, মসলিনের কাপড় নমুনা পেলে তার সুতার ডিএনএ সিকোয়েন্স বের করে ফ্রুটি কার্পাস গাছের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখাই ছিল তার দলটির প্রধান কাজ। কিন্তু হাতে কোনো মসলিন কাপড়ের নমুনা নেই ফ্রুটি কার্পাসের কোনো চিহ্ন। ছিল শুধু সুইডিশ গবেষক ক্যারোলাস লিনিয়াচের লেখা স্পেসিস প্লান্টেরাম, আব্দুল করিমের ঢাকায় মসলিনের মতো কিছু বই। এর মধ্যে ক্যারোলাস লিনিয়াসের বইতে মসলিন কাপড় বোনার জন্য ফ্রুটি কার্পাস উপযুক্ত বলে উল্লেখ করা হয়। এই গাছ পূর্ব ভারত তথা বাংলাদেশে চাষ হতো বলে সেখানে লেখা রয়েছে। অধ্যাপক মঞ্জুর রশিদ বলেন, ফ্রুটিকার্পাস বন্য অবস্থায় বাংলাদেশে কোথাও টিকে থাকার সম্ভাবনা আছে। এই ধারণার উপর ভিত্তি করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্য অবস্থায় পাওয়া তুলার জাত সংগ্রহ, নিজেদের গবেষণা মাঠে চাষ করে পরীক্ষা নিরীক্ষা করার পরিকল্পনা করা হয়। গাছটি খুঁজে পাওয়ার জন্য প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার এক শিক্ষার্থীকে দিয়ে এর ছবি আঁকানো হয়। সেই ছবি দিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়, বিটিভিতে প্রচার করা হয়। এর মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এটা দেখে গাজীপুরের কাপাসিয়া এলাকার একটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দিন ফ্রুটি কার্পাসের সন্ধান চেয়ে স্থানীয় বিভিন্ন স্কুল কলেজে প্রচারপত্র বিলি করেন এবং মাইকিং করেন। এর পরিপ্রেক্ষিতে 2017 সালের মার্চ মাসে গাজীপুরের কাপাসিয়া ও রাঙামাটি থেকে এই গাছের খবর আসে। গবেষকরা গিয়ে নমুনা সংগ্রহ করেন। এরপর রাঙামাটির বাঘাইছড়ি, সাজেক ও লংদু, বাগেরহাট, লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে মোট 38টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা হিসেবে নেওয়া হয় গাছের তুলা, বীজ, পাতা, কাণ্ড ও ফুল। গবেষকরা কাপাসিয়ায় একটি গাছের জাতের সঙ্গে
স্কেচের মিল পান। সম্ভাব্য ফুটি কার্পাসের এই জাতটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের নিজস্ব মাঠে ও আইবিএসসির মাঠে চাষ করা হয়। একইভাবে স্থানীয় উৎস থেকে মসলিন কাপড় সংগ্রহ করার জন্য 2016 সালের 11 ডিসেম্বর প্রথম আলো পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর তারা প্রায় 2000 ফোন পান। দেশের বিভিন্ন জায়গা থেকে 8টি কাপড়ের নমুনা পাওয়া যায়। গবেষক দল নমুনা সংগ্রহ করতে গিয়ে 300 বছর আগের শাড়িও পেয়েছেন। পরে পরীক্ষা করে দেখা যায় তা আসলে পুরনো সিল্কের কাপড়। দেশের অন্য কোনো উৎস থেকে মসলিনের নমুনা না পেয়ে তারা জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে ধর্ণা দেন। গবেষকদের দরকার ছিল 4 ইঞ্চি বাই 4 ইঞ্চির এক টুকরো ঢাকায় মসলিন কাপড়, কিন্তু কিছুতেই তাদের নমুনা দিচ্ছিল না জাদুঘর। এমনকি মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আসার পরেও জাদুঘর কর্তৃপক্ষ তাদের মসলিনের নমুনা দেননি। গবেষক দলটি জাতীয় জাদুঘরের নমুনার আশায় প্রায় 8 মাস পার করে ফেলেন। এক পর্যায়ে মসলিনের নমুনা সংগ্রহের জন্য তারা ভারতের ন্যাশনাল মিউজিয়াম কলকাতায় যান। এই মিউজিয়ামের গবেষকরা বলেছেন, মুর্শিদাবাদে এখন যে মসলিন শাড়ি তৈরি হচ্ছে তা দক্ষিণ ভারতে উৎপাদিত তুলা থেকে তৈরি করা হয়, যা ঢাকায় মসলিনের মতো মোলায়েম নয়। তাদের মতে ঢাকায় মসলিন তৈরি করতে হলে ঢাকার আশপাশের জাত থেকে খুঁজে বের করে সেই তুলা দিয়ে সেই এলাকাতেই করতে হবে। মসলিন তৈরিতে তুলার জাত এবং আবহাওয়ার বিশেষ ভূমিকা রয়েছে। চাইলেই যেখানে সেখানে ঢাকায় মসলিনের মতো শাড়ি তৈরি করা যাবে না। ভারতে গিয়ে বিফল হয়ে গবেষক দল হতাশ হয়ে পড়েন। অধ্যাপক মঞ্জুর হোসেন বলেন, এই খবর শুনে প্রধানমন্ত্রী তাদের লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে যেতে বলেন। তিনি সেখানে ঢাকায় মসলিন দেখে এসেছেন। শেষ পর্যন্ত মসলিনের একটি নমুনার জন্য 2017 সালের জুলাইয়ে কমিটির 3 সদস্যসহ 4 সদস্যের একটি দল লন্ডনের ওই মিউজিয়ামে যান। সেখানে মসলিনের কাপড়ের নমুনা ও গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত তারা পেয়ে যান। লন্ডন থেকে সংগৃহীত মসলিন কাপড়ের ডিএনএ সিকোয়েন্স বের করা হয়। গবেষকরা এই মসলিনের ডিএনএর সঙ্গে আগে সংগৃহীত কাপাসিয়ার একটি জাতের ফুটি কার্পাস গাছের মিল পেলেন। অবশেষে তারা নিশ্চিত হন সেটিই তাদের কাঙ্ক্ষিত জাতের ফুটি কার্পাস। স্থানীয় আব্দুল আজিজ নামের এক ব্যক্তি এই কার্পাসের সন্ধান দিয়েছিলেন। খুশি হয়ে এই কমিটির পক্ষ থেকে তাকে একটি মোবাইল ফোন উপহার দেওয়া হয়। এত কিছু করার পরে অবশ্য তাদের জাতীয় জাদুঘরে ঢুকতে দেওয়া হয়। প্রকল্প পরিচালক জানান, তারা দেখেছেন জাদুঘরের শুধু একটি পাগড়ি ঢাকায় মসলিনের তৈরি। 500 কাউন্টের সুতা। 1 কিলোমিটার সুতাকে ওজন করলে যত গ্রাম হয় তা দিয়ে সুতার দৈর্ঘ্যকে ভাগ করলে কাউন্ট পাওয়া যায়। যেমন 1000 মিটার দৈর্ঘ্যের একটি সুতার ওজন যদি 2 গ্রাম হয়, তাহলে 1000 মিটারকে ভাগ করলে ভাগফল হয় 500। এই ভাগফলকেই কাউন্ট হিসেবে গণ্য করা হয়। সাধারণত 500 কাউন্ট সুতা দিয়ে মসলিন কাপড় বোনা হতো, অর্থাৎ একটি শাড়িতে 140 থেকে 150 গ্রাম সুতার প্রয়োজন পড়ে। এই প্রকল্পের প্রশিক্ষিত সুতা কাটুনিরা এখন 5 দিনে 1 গ্রাম সুতা কাটতে পারেন। অর্থাৎ এই গতিতে একজন যদি মসলিনের সুতা কাটতে থাকেন, তাহলে একটি শাড়ির জন্য সুতা তৈরি করতে তার প্রায় 2 বছর লাগার কথা। তুলা থেকে 500 কাউন্টের সুতা তৈরি করা চারটিখানি কথা নয়। এই সুতো আধুনিক যন্ত্রে হবে না, চরকায় কাটতে হবে। সুতা তৈরি কাজের নেতৃত্ব দেন কমিটির সদস্য সচিব ও তাঁত বোর্ডের জ্যেষ্ঠ ইন্সট্রাক্টর মঞ্জুরুল ইসলাম। এবার খোঁজ শুরু হয় দেশের কোথায় এখনও তাঁতিরা চরকায় সুতা কাটেন। খবর আসে কুমিল্লার চান্দিনায় এখনও এই তাঁতিরা রয়েছেন। তারা খদ্দরের জন্য চরকায় মোটা সুতা কাটেন। তবে এই সুতা কাউন্টের মাপেই আসে না, তা সর্বোচ্চ 8 থেকে 10 কাউন্টের হতে পারে। তবু গবেষকরা সেখানে ছুটে যান। তারা ভাবেন, এমনও তো হতে পারে যে তাদের পূর্বপুরুষদের কেউ মসলিন সুতা কেটেছিলেন। বহুদিন ঘোরাঘুরির পর তারা হাসু ও নূরজাহান নামের 80টি পর 2 বৃদ্ধার সন্ধান পান। তারা বলতে পেরেছেন তাদের পূর্বপুরুষেরা মসলিন সুতা কাটতেন। তাদেরও ছোটবেলায় মিহি সুতার স্মৃতি রয়েছে। তাদের পেয়ে গবেষক দল যেন সুড়ঙ্গের শেষ প্রান্তে আশার আলো দেখলেন। কিন্তু তারা তো এখন আর সুতা কাটতে পারেন না। মঞ্জুরুল ইসলাম বললেন, শেষ পর্যন্ত তারা খদ্দরের মোটা সুতা কাটুনিদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। তাদের 5 জন করে 8টি দলে ভাগ করেন। প্রতিটি দলের মধ্যে সুতা চিকন করার প্রতিযোগিতা করা হয়। প্রতিটি দলের সেরাদের নিয়ে আবার দল গঠন করা হয়। এভাবে 6 জন সেরা সুতা কাটুনি বের করতেই তাদের 2 বছর সময় লেগে যায়। এই 6 জনই এখন প্রশিক্ষক হয়ে গেছেন। তাদের একজনকে দিয়ে আরও 11 জনকে শেখাতে সময় লেগেছে মাত্র 6 মাস। এরকম 100 জন তৈরি করার
লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। নতুন করে এই সুতা কাটার জন্য চরকা তৈরি করেন মঞ্জুরুল ইসলাম ও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক আলিমুজ্জামান। 3 আঙ্গুলের জাদু। সুতা মিহি করার ব্যাপারটা আসলে 3 আঙ্গুলের জাদু। 3 আঙ্গুলে কিভাবে তুলা ছাড়তে হবে সেটাই আবিষ্কার করতে হয়েছে। আর নারীদের আঙুলেই এই সুতা সবচেয়ে মিহি হয়। 3টি আঙুলকে প্রয়োজনীয় মাত্রায় নরম করে রাখতে হয়। প্রথমে তাদের আঙুলগুলো শক্ত ছিল, অনুভূতি ছিল না। পরে তাদের আঙুলের ট্রিটমেন্ট করতে হয়েছে। সন্ধ্যা রাতে 3টি আঙুলে লোশন মাখিয়ে রেখে সকালে সুতা কাটা হতো। আর সবসময় আঙুল 3টির যত্ন নিতে হয়েছে, যাতে এই 3 আঙুলে কোনো আঁচড় না লাগে বা এই 3টি আঙুল দিয়ে অন্য কোনো জিনিস কাটাকুটির কাজ ওরা না করে। আবার কখনো কাজ করতে গেলে আঙুল ঘেমে যেত, তখন আবার পাউডার দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হতো। আর চরকার এক ফাঁকে তারা কতটুকু সুতা ছাড়বেন এই ব্যাপারে তাদের প্রশিক্ষণ দিয়ে একাগ্রতা তৈরি করা হয়। তাদের মনোযোগ বাড়ানোর চেষ্টা হয়েছে। এটা বড় এক ব্যাপার, কারণ এর যান্ত্রিক কোনো মাপ নেই। সম্পূর্ণ মনোযোগের মাধ্যমেই চরকার ঘূর্ণনের সঙ্গে সুতা ছাড়ার পরিমাণ নিয়ন্ত্রণ করতে হয়। সুতা নিয়ে তাঁতির দুয়ারে মঞ্জুরুল ইসলাম বলেন, একটা ভরসা ছিল যে আমাদের দেশে জামদানি তৈরি হয়। জামদানিতে 150 কাউন্টের সুতা লাগে। জামদানি আসলে নিম্নমানের মসলিন, এই জন্য আশাবাদী হয়েছিলাম। কিন্তু বাস্তবে দেখা গেল 300 কাউন্টের সুতা নিয়ে তাঁতিদের দুয়ারে দুয়ারে আমরা ঘুরেছি। তারা বলেছেন এটা সম্ভব নয়, খামাখা এগুলো নিয়ে ঘুরছেন। কিন্তু আমরা হাল ছাড়িনি। এক পর্যায়ে আমরা নারায়ণগঞ্জের সেই কাঙ্ক্ষিত তাঁতিদের পেয়ে গেলাম। তারা হচ্ছেন রুবেল মিয়া ও মোহাম্মদ ইব্রাহিম। চিকুন সুতা ঘর্ষণ থেকে ক্ষয় রোধ করার জন্য মাড় দেওয়া প্রয়োজন, কিন্তু গতানুগতিক মাড়ে কাজ হচ্ছিল না। এক পর্যায়ে তারা চিকুন ধানের খইয়ে মাড় ব্যবহার করে কাজ করতে সক্ষম হয়েছেন। আবার মাড় দিয়ে নাটায় জড়াতে গিয়ে বহুবার ছিঁড়ে যায়। কিভাবে করলে ছিঁড়বে না সেটাও বের করা হলো, শুকানো হলো, ববিনে ভরতে গেলে আবার ছিঁড়ে যায়। প্রতিটি পদক্ষেপই নতুন করে আবিষ্কার করতে হয়েছে। টানা তৈরি করতে গিয়েও একই অবস্থা। বিমের মধ্যে সহজভাবে যাতে ববিন ঘুরতে পারে এই জন্য কাঠামোগত দিকটা ঠিক করে নিতে হয়। এই চিকুন সুতা দিয়ে বিমে জড়ানো ও সানা করতে হয়েছে। চিকুন সুতার কারণে আঙুলে লেগেই সুতা ছিঁড়ে যায়। আধা ঘন্টার কাজ 4 ঘন্টা ধরে করতে হয়েছে। বেশি শীতেও হয় না, বেশি গরমেও হয় না। মাটির গর্তে তাঁত বসিয়ে রাখা হয়। মাটির আর্দ্রতার সঙ্গে মসলিনের একটি সম্পর্ক আছে। সুতা বারবার ছিঁড়ে যাওয়া রোধ করার জন্য বালতিতে পানি রেখেও কাজ করতে হয়েছে। অবশেষে বোনা হলো শাড়ি। এই 2 তাঁতিকে কাপড় বোনাতেও ধাপে ধাপে অনেক কারিগরি প্রশিক্ষণ দিতে হয়েছে। প্রথমে একটি তাঁত করা হয়েছিল, পরে 3টি করা হয়েছে। এই তাঁতেই রুবেল ও ইব্রাহিম 1710 সালে বোনা শাড়ির নকশা দেখে হুবহু একটি শাড়ি বুনে ফেলেন। লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে প্রায় 350 ঢাকায় মুসলিম শাড়ি সংরক্ষিত আছে। সেখানেই রয়েছে 1710 সালে বোনা সেই শাড়িটি। প্রথম অবস্থায় শাড়িটি তৈরি করতে খরচ পড়েছে 3,60,000 টাকা। গবেষকদের প্রত্যাশা এই খরচ আস্তে আস্তে কমতে থাকবে। ইতিমধ্যেই তারা মোট 6টি শাড়ি তৈরি করেছেন। একটি শাড়ি প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। প্রকল্পের পরিচালক আশা করছেন আগামী 2 বছরের মধ্যে এই শাড়ি সর্বসাধারণের জন্য বাজারে আনা সম্ভব হতে পারে। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল 14,10,00,000 টাকা। 6 বছরে ব্যাপক ঘোরাঘুরি, কলকাতা লন্ডন করেও খরচ হয়েছে 4.25 কোটি টাকার মতো। বরাদ্দের অবশিষ্ট প্রায় 70% টাকা সরকারের খাতে ফেরত দেওয়া হয়েছে।